Dear student, honorable colleague, respective those who are watching me, Assalamu alaikum wa rahmatullah. I am Shahanara, Assistant Teacher English, Rajshahi Court Academy, Rajshahi. Before starting my class, I would like to talk with you about online class. Dear student, this class is broadcasting by Rajshahi Court Academy. So, watch this class. I hope you are well. I am also fine. So, let's start our class. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস 8-এ ইংলিশ গ্রামারের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা জানো ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এবং এই টপিকটা আমরা দেখব ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা আমাদের সিলেবাসভুক্ত পাব, অর্থাৎ আমরা 8 এবং 9, 10 এবং ইন্টারে যেয়েও 5 মার্ক আমাদের রাইট ফর্ম ভার্বে থাকবে। সুতরাং এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তো চলো আমরা আজকে রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করি। আসলে রাইট ফর্ম ভার্বটা কি? রাইট ফর্ম ভার্ব হচ্ছে ভার্বের সঠিক রূপ। একটা সেন্টেন্সে ভার্বটা কোথায়, কী অবস্থায়, কোন রূপে ব্যবহৃত হয়েছে সেই বিষয়টি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ সেন্টেন্সের টেন্স, ইনফিনিটিভ অথবা জিরেন অনুযায়ী ভার্বের যে অবস্থানটা, অর্থাৎ ভার্বের যে ফর্ম, সেটাকে বলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো চলো আমরা একটু জেনে নিই আসলে রাইট ফর্ম ভার্বটা কী। সেন্টেন্সে ইনফিনিটিভ, টেন্স, জিরার্ড, ইত্যাদি অনুসারে ভার্বের যে ফর্ম সেটি রাইট ফর্ম অফ ভার্ব, সেটি মূলত রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, তাহলে আমরা জানলাম যে রাইট ফর্ম অফ ভার্বটা কী। তাহলে কী দেখলাম? সেন্টেন্সে ইনফিনিটিভ বা টেন্স, ইনফিনিটিভ বলতে কি ইনফিনিটিভ ভার্ব যেটা, ইনফিনিটিভ ভার্ব, টেন্স, জিরান ইত্যাদি অনুসারে ভার্বের যে ফর্ম, ফর্ম অথবা সঠিক ফর্ম যেটা আমরা বলতে পারি সেটি রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব আমাদের জানার জন্য আমাদের বেশ কিছু রুলস জানতে হবে। আমরা সবাই জানি ইংলিশ গ্রামার তো সেই মজার সাবজেক্ট, যেই সাবজেক্টে আমরা শুধু রুলসের মধ্যে যদি আগাতে পারি তাহলে আমাদের জন্য খুবই সহজ একটা বিষয়। মানে রুলসের মধ্যেই আমাদের চলাফেরা করতে হবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। তো চলো আমরা রুলসগুলো জেনে নিই। আসলে রুলস জানলেই কিন্তু অসংখ্য রাইট ফর্ম ভার্ব আমরা করতে পারবো। এই রুলসগুলো জানা খুবই জরুরি। আমরা যখন রাইট ফর্ম ভার্ব করব আমরা দেখব বেশিরভাগ লক্ষ্য করে যে রাইট ফর্ম অফ ভার্বগুলোতে তোমার প্যাসেজ আকারে থাকবে, এবং সেখানে বক্সে কিছু কী থাকবে, ক্লু দেওয়া থাকবে, অর্থাৎ ভার্ব দেওয়া থাকবে আমাদের হেল্পের জন্য, এবং সেখান থেকে আমরা সঠিক ফর্মটা, সেন্টেন্সের ধরন, মুড, টেন্স, ওই যে বললাম জিরান অবস্থান, ইনফিনিটিভের অবস্থান, সব কিছু দেখে আমরা সেখানে ফর্মটা ইউজ করব, অর্থাৎ রাইট ফর্মটা ইউজ করব। তাহলে এখন আমরা যেটা জানবো সেটাই হচ্ছে কি রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব। রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, চলো দেখি নাম্বার 1। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে
ভার কি নাম্বার, ভার্বটা কীভাবে ব্যবহৃত হবে, ভাব কি করবে তার ভার তার সাবজেক্টের, বুঝছো, সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুযায়ী ব্যবহৃত হবে, নাম্বার ও পার্সন অনুযায়ী ব্যবহৃত হবে। হয় অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, কেমন, এবং প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। ওকে, যেমন উদাহরণ দিই, আমরা উদাহরণ দিলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। কি বলা হলো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। যেমন ধরি আমরা, দ্য বেবি, এখানে বি বলে একটা ব্র্যাকেটে আমরা দেখব বিভাগ, দ্য বেবি ড্যাশ লাফিং, এটা কারেকশন করতে হবে আমাদেরকে। তো দেখো, দি বেবি মানে কি শিশুটি, একবার নির্দিষ্ট করে একজন শিশুকে বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে, এখানে যে বিভার আমরা দেখতেই পাচ্ছি, বিটা কি আমরা আগের ক্লাসে দেখেছি, আমাদের অন্য একজন স্যার ক্লাস নিয়েছে, তোমরা দেখেছো তোমাদের স্যারের ক্লাসে, ভার্বের যে শ্রেণী বিভাগ সেখানে দেখেছি যে ভার্বের যে অক্সিলারি ভার্ব যেটা, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডেল অক্সিলারি, এবং সেখানে আমরা বি ভার্বটা কিন্তু পেয়েছি প্রাইমারি অক্সিলারিতে। এটা কিন্তু একটা ভার্ব, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটাই আমরা এখন কি বসাবো, তাহলে বেবি যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, তার উত্তরটা হবে এমন, দ্য বেবি ইজ লাফিং। এখন এইটাকে যদি বলা হয়, আমি এই সেন্টেন্সটা কি বলছি দেখো, দ্য বেবিজ, দ্য ব্র্যাকেটে দিলাম বি, ওই সেন্টেন্সটায় আবার লাফিংটা আমি লিখে দিলাম, দেখো তাহলে কি হলো, সাবজেক্ট ওটাই আছে, ভার্ব ওটাই আছে, বিভার্ব ওভাবে আছে। এখন আমরা যেটা করব, যেহেতু আমরা রুলসে শিখেছি যে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল হবে। সুতরাং এখানে বেবিজ অনেকগুলো শিশু একসাথে হাসতেছে, তাহলে এখানে বিয়ের জায়গাতে আমরা কী করবো, ভার্বের প্লুরাল ফর্মটা বসাবো, অর্থাৎ দ্য বেবিজ আর লিখবো আমরা এখানে, এম ইজ আর, ইজের প্লুরাল কি আর, লাফিং। আমাদের মনে হয় রুলসটা বুঝতে আর কষ্ট হচ্ছে না। তাহলে আমরা কি দেখলাম, যে সেন্টেন্সে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল ব্যবহৃত হবে। রুলস 2 লিখবো এবার আমরা। এবার যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আচ্ছা রুলস 2 লেখার আগে আমরা আর একটা ছোট্ট বিষয় জেনে নিই, যে ভার্বের বিভার্বের সিঙ্গুলার আর প্লুরাল। এখানে দেখো, এখানে যদি থাকে এম আর ইজ, তাহলে এদের প্লুরাল হবে কি আর। যদি হয় এখানে অজ, তাহলে তার প্লুরাল হবে কি
ওয়্যার। এখানে যদি থাকে হ্যাজ, তাহলে তার প্লুরাল হবে কি? হ্যাভ। কি সহজ একটা বিষয় না? আমরা দেখবো এগুলো টেন্স অনুযায়ী এগুলোর ব্যবহার কিন্তু আছে। অক্সিলারি ভার্ব এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের, হ্যাভ হ্যাজ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের, আর ওয়াজের হচ্ছে হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের এবং ওয়াজের হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের। তো যাই হোক, আমরা এখন যেটা জানলাম যে সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বের অবস্থানটা। রুলস নাম্বার 2, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা সবাই জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া থাকে না। এটা আমরা সবাই জানি, তাই না? সাহায্যকারী ক্রিয়া থাকে না। কি থাকে এখানে? এক্ষেত্রে আমরা যেটা করব, এক্ষেত্রে এম ইজ আর প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া হিসাবে কাজ করবে। প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া হিসাবে ব্যবহৃত হবে। ওকে, যেমন উদাহরণ দিই তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। ধরো যেখানে আমরা সবাই জানি যে খালি গ্যাপ থাকবে, আই ব্র্যাকেটে কি থাকবে? বি থাকবে, 12 years old। দেখো এখানে বিভাগ আছে, তাই না? তাহলে আই 12 years old। আমরা সবাই জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, কিন্তু যদি কোনো সেন্টেন্সে মানে মূল ভার্ব না থাকে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব না থাকে, তখন আমরা এম ইজ আরকে প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করব। ওকে, তাই হয়েছে। দেখো আমরা এখন এখানে দেখতেই পাচ্ছি কোনো ভার্ব নাই, তাই এখানে ভার্ব হিসাবে কি পাবো? আয়ের পর নিশ্চয় এম পাবো। আই অ্যাম 12 years old, তাই নয়? এখানে কোনো প্রিন্সিপাল কি আছে কি? দেখো সাবজেক্ট, এরপরে 12 years old, এরপরে কোনো প্রিন্সিপাল ভার্ব কিন্তু নাই। যখন কোনো প্রিন্সিপাল ভার্ব পাবো না, তখন আমরা এম ইজ আরকে প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত করবো, অর্থাৎ প্রধান ক্রিয়া হিসাবে আমরা ব্যবহার করব। নিশ্চয় বুঝতে পারছি আমরা কিন্তু যখন রাইট ফর্ম ভার্বগুলো আসে আমরা কনফিউশনে পড়ে যাই। তা করা যাবে না। আমরা দেখতেই পাচ্ছি এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, সুতরাং এখানে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে এম ইজ আরকে প্রয়োগ করব। ওকে, আমরা নাম্বার 3-তে যেটা বলবো, নাম্বার 3, রুলস অফ নাম্বার 3, কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি করতে হয়? এবং ভার্বটা কি হয়? ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ভার্বটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যখন অবস্থা যখন হবে, এই অবস্থা যদি থাকে, তাহলে আমরা কি করব? মূল ভার্বটার সাথে কি করব?
এস অথবা ইএস যোগ করব। ওকে, তাহলে রোজটা কি, কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সেই ক্ষেত্রে মূল ভার্বের সাথে আমরা এস এবং ইএস পাবো। যেমন উদাহরণ দিই দেখো, যেমন হি ব্র্যাকেটে দেওয়া আছে, ধরো কখনো দেওয়া থাকে রিড, কখনো দেওয়া থাকে টু রিড, যাই থাক না কেন, দ্য কোরআন, রিড দ্য কোরআন। আচ্ছা, এইটুকুই লিখলাম। এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে আরেকটা কথা বেশি জুড়ে দিলে ভালো হয়, ডেইলি কথাটা। হ্যাঁ, এখন আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম, যেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট দেখতেই পাচ্ছি আমরা হি। হি কোন পারসন কোন নাম্বার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা ভাবটা কি করব দেখো, হি রিডস, ছিল রিড, তার সাথে আমরা ঠিক করলাম একটা এস লাগাই দিলাম, কোরআন ডেইলি। ওকে, তাহলে 3 নাম্বার হচ্ছে আমাদের জন্য খুবই সহজ একটা মনে হলো যে কখনো যদি সেন্টেন্সে সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বটা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্বের সাথে এস বা ইএস লাগাতে হবে। শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমরা সবাই জানি পার্সন 3 প্রকার এবং প্রত্যেকটা পার্সনের 2টো করে নাম্বার আছে, অর্থাৎ আমরা সাবজেক্ট ইউজ করতে গিয়ে আমরা 6টা অবস্থার সম্মুখীন হব। ফার্স্ট পার্সনে সিঙ্গুলার এবং প্লুরাল, সেকেন্ড পার্সনে সিঙ্গুলার এবং প্লুরাল এবং থার্ড পার্সনে সিঙ্গুলার এবং প্লুরাল। এই 6টা অবস্থান আমরা সাবজেক্টে দেখব। সেক্ষেত্রে যদি শুধুমাত্র সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে আমরা এস বাই এস পাবো। রুলস নাম্বার 4, এখানে আমরা কি বলতে পারি দেখো, কোনো সেন্টেন্সে কোনো সেন্টেন্সের বক্তব্যটা যদি চিরসত্য বা অভ্যাসগত ঘটনা বোঝায়, অভ্যাসগত ঘটনা বোঝায়, তাহলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সরি, ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দিই। যেমন সাইমা টু গো থাকতে পারে বা শুধু গো থাকতে পারে, টু স্কুল রেগুলারলি। ওকে, দেখো এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যেখানে এটা একটা তার অভ্যাস, সে রেগুলার স্কুলে যায়, প্রতিদিন স্কুলে যায়। এই রকমের যখন সেন্টেন্স বোঝাবে তখন কী হবে, ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখন প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার নিশ্চয়ই আমাদের জানা আছে, আমাদের টেন্সের আলোচনা আগেই হয়েছে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট সেই স্ট্রাকচারে জেনেছি, বা এখানেও একটা রুলস দেখলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটার সাথে এস বা এস হবে। তো চলো আমরা করে ফেলি। সিম্পল প্রেজেন্ট টেন্স বানাতে হলে আমাদের এখানে কি করতে হবে, সাইমার পরে যেটা করতে হবে, গোটাকে গোজ করে দিতে হবে, গোজ টু স্কুল
রেগুলারলি। ওকে, ঠিক একইভাবে এটা বললাম কি অভ্যাসগত ঘটনা। এখন যদি আমি বলি একটা চিরন্তন সত্য কথা, যেমন দ্য সান রাইস, ব্র্যাকেটে দিলাম রাইস, ইন দ্য ইস্ট। দেখো এটা কিন্তু চিরসত্য কথা যে সূর্য কী করে, পূর্ব দিকে উঠে, তাই না? এই চিরসত্য কথা আমরা একটু আগে রুলসে জেনে নিয়েছি যে অভ্যাসগত ঘটনা বা চিরসত্য কথা, যেটাকে বলে হ্যাবিচুয়াল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ। এই ধরনের অবস্থা হলে আমরা কি করব? সিম্পল প্রেজেন্টেন্স করব। চলো করে ফেলি। সিম্পল প্রেজেন্টেন্স করতে আমরা আবারও দেখতে পাচ্ছি দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বের সাথে কী করতে হবে? এস লাগিয়ে দিতে হবে। এখানে ই আছে, শুধুমাত্র রাইজের সাথে একটা এস লাগাতে হবে, ইন দ্য ইস্ট। এবার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে আমাদের রুলসটা, যে চিরসত্যই হোক আর অভ্যাসবদ্ধ কোনো ঘটনাই বোঝাক, ভার্বের কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এটাও জানলাম। এটা অবশ্য আমরা টেন্স যখন পড়ছিলাম, টেন্সের একটা প্রেজেন্ট ইনডিফিনিট 12 প্রকার টেন্সের ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে কিন্তু এগুলো ছিল আমাদের, তাই না? আমরা এখনও সহজের দিকে আছি, আমরা সহজ থেকে একটু কঠিনের দিকে যাব। রুলস নাম্বার 5, সহজগুলো আগে জেনে নিয়ে তারপর একটু কঠিনের দিকে আমাদের যেতে হবে। আচ্ছা, কোনো সেন্টেন্সে সময়ের উল্লেখ ছাড়া, মানে ধরো সময়ের উল্লেখটা নাই, সময়ের উল্লেখ ছাড়া যদি এভরিডে, ডেইলি, রেগুলারলি, occasionally, তারপরে ইউজুয়ালি, তারপরে অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ওকেশনালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, আর কি হতে পারে? হ্যাঁ, অলওয়েজ। ইউজুয়ালি বানানটা এরকম, হ্যাঁ, সামটাইমস, তারপরে অফেন, সামটাইমস, অলওয়েজ। অলওয়েজ, আর কি থাকতে পারে? নর্মালি, জেনারেলি, ইত্যাদি থাকলে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স ওকে। তাহলে দেখো আমাদের এই টাইম ফ্রেজগুলো বা মানে টাইম বা নির্দেশক শব্দগুলোকে কী করতে হবে? মুখস্থ করে নিতে হবে। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। আমরা এই 10টা এই 10টা সময় নির্দেশক শব্দকে আসলে কী করতে হবে? মাথার ভিতরে স্থান দিতে হবে। আমরা যদি 7টা করি আর 3টে না করি, তাহলে দেখা যাবে আমাদের প্রবলেমগুলো যখন আসবে, যে 3টে আমার মাথায় আমি নিতে পারিনি, ওই 3টে আমার সেন্টেন্সে থেকে যাবে। তখন আমি কিন্তু সিম্পল প্রেজেন্ট সেটা করতে পারবো না। সো আমাদের কাজ হচ্ছে এই রুলসটাতে আমাদের এই 10টা
সময় নির্দেশক শব্দগুলো একেবারে মাথার ভিতরে নোট করে নেওয়া। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, দেখো এই যে এল অয় যুক্ত অ্যাডভার্বগুলো কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমাদের 6টা আছে এই এল অয় যুক্ত অ্যাডভার্ব, আর বাকিগুলো সম্ভবত 5টা আছে। তো এগুলো আমরা যেন সবাই ঠোঁটস্থ করে নিতে পারি। এভরিডে, ডেলি, রেগুলারলি, ওকেশনাল, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, অলওয়েজ, নর্মালি অ্যান্ড জেনারেলি। এই ভার্বগুলো থাকলে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এখন আমি একটা সেন্টেন্স লিখি, যেমন হি ইট, ব্র্যাকেটে লিখব কি ইট অ্যান এগ, এরপরে লাস্টে এসে আছে ডেলি। দেখো তাহলে আমাদের এই সেন্টেন্সটা চেনার যে মানে সিমটম কীভাবে চিনবো সেটা হচ্ছে কি ডেলি। এই সেন্টেন্সে সময় নির্দেশক শব্দ ডেলি আছে, সুতরাং এটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের করতে হবে। চলো করি। এখন এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয় তার স্ট্রাকচার আমরা জানি, বা এই রুলসেও রাইট ফর্ম ভার্বের রুলসে একটা জেনেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটার সাথে এস বা ইয়েস। সো আমরা এখানে কী লিখবো? হি ইটস। কত সহজ বিষয়গুলো দেখো, একটার সাথে আর একটা কেমন জড়িত। হি ইটস অ্যান এগ ডেইলি। কি খুব সহজ বিষয় না? কিভাবে আমরা রুলসের মধ্যে ফেলে দিয়ে খুব সহজেই রাইট ফর্ম ভার্ব করতে পারছি বা প্রবলেমকে সলভ দিতে পারছি। তাহলে আমরা এই রুলসে জানলাম যে 10টা সময় নির্দেশক শব্দ যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করতে আমাদের নির্দেশনা দিচ্ছে, তাই তো? আচ্ছা, রুলস নম্বর 6 আজকে জানবো। এখন আমরা 6 নম্বর রুলসে কি বলে দেখি। সিম্পল প্রেজেন্ট টেন্সে, আমরা প্রেজেন্ট টেন্সে আছি। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সেন্টেন্সটি না বোধক হয়, ওকে, না বোধক হয়, এবং দেখি আর কি আছে, এবং বাক্যে না বোধক হয় এবং বাক্যে কি হয়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্টের পর কি হবে? একটি, সেটা কি বলতো? ডাজ নট। আমরা যেটা পাবো সেটা কি? ডাজ নট ব্যবহৃত হয়। ওকে, একইভাবে আমরা বলবো এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট, আর অন্যান্য সকল ক্ষেত্রে আর সাবজেক্ট এর অন্যান্য সকল ক্ষেত্রে ডু নট বসে। ওকে, তাহলে উদাহরণ দিই আমরা। যেমন উদাহরণ যদি আমরা দিই তাহলে কি হবে? হি, এরপরে একটা নট আছে এখানে। ওকে, হি নট, তারপরে ব্র্যাকেটে আছে তোমার লাইক, তারপরে হচ্ছে টি, একটা গেল। আর একটা যদি আমরা দিই যে দে নট
লাভ দেয়ার কান্ট্রি, দেয়ার কান্ট্রি। আমি দুটো উদাহরণ লিখেছি, দেখো এখানে কি করবো আমরা। তাহলে এখানে এটাও নেগেটিভ, এটা আমার নট দেখতে পাচ্ছি, তার মানে নেগেটিভ। আমাদের রুলসে ছিল যদি নেগেটিভ হয়, তাহলে এখানে আমরা কি পাবো? এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখন আমরা পাবো কি? ডাজ নট। ওকে, হি ডাজ নট লাইক টি, হয়ে গেছে। একইভাবে এখানে আমরা পাচ্ছি এটাও নেগেটিভ এবং সাবজেক্ট হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে কি বলবো? দে ডু নট বলবে এবার, কারণ দেটা হচ্ছে থার্ড পারসন ঠিকই, কিন্তু প্লুরাল নাম্বার, এই জন্য এখানে আর কি হলো? ডাজ নট হলো না। দে ডু নট লাভ দেয়ার কান্ট্রি। ওকে, তাহলে আমরা রাইট ফ্রম ভার্বের 6 নম্বর রুলসে যেটা জানলাম সেটা মনে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, যে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি সেন্টেন্স যদি নাবাধক হয়, তাহলে বাক্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে একরকম হবে, ডাজ নট পাবো। আর অন্যান্য সকল ক্ষেত্রে, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসনে দুটো নাম্বার এবং সেকেন্ড পারসন দুটো নাম্বারই আমরা কি পাবো? ডু নট পাবো। আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের কয়টা রুলস জানলাম? এই কয়টা রুলস আমরা বাসায় আবারও দেখব, আর আমরা এই রুলসগুলোর প্র্যাকটিসের জন্য তোমাদেরকে পরামর্শ দিব যে আমরা রুলসগুলো একেবারে ঠোঁটস্থ মুখস্থ করলে হবে না, এগুলোর জন্য আমাদের ইংলিশ গ্রামার বইগুলোর নিচে প্র্যাকটিসের জন্য এক্সারসাইজ দেওয়া আছে, সেখানে আমরা ধারাবাহিকভাবে এই রুলস অনুযায়ী আমরা এগুলো প্র্যাকটিস করব। এবং রুলসগুলো অবশ্যই যেগুলো মুখস্থ করে নেওয়ার মতো অবশ্যই মাথায় আমাদের নোট করে নিতে হবে, শুধু আমভাবে পড়ে গেলে হবে না। যেমন বললাম যে একটা রুলসে ছিল 10টা সময় নির্দেশক শব্দ, এটা অবশ্যই আমাদের কি করতে হবে? একেবারে ঠোঁটের ওপর স্থান দিতে হবে, তবে আমাদের কোনো প্রবলেম আসলে আমরা সহজে খুব সলভ করতে পারবো। এখন আমরা আমাদের কাজ হচ্ছে বাসায় আমাদের এক্সারসাইজ বইগুলোর আমাদের গ্রামার বইগুলো এক্সারসাইজ দেখে আমরা এই রুলসগুলো প্র্যাকটিস করব। আপাতত ডিটাচ সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব, এরপরে সমস্ত রুলগুলো যখন আমাদের জানা হয়ে যাবে তখন আমরা রাইট ফ্রম ভার্বের প্যাসেজ এক্সারসাইজে চলে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকের মতো এই গ্রামারের ক্লাসটা এখানে শেষ করছি। আগামী ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে, একই সময় একই রুটিন অনুযায়ী আমাদের একই বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।